আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকায় একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে এমন একটি আবহে এসেছিলেন যা দিল্লির জন্য খুব একটা স্বস্তিকর ছিল বলা যাবে না। বিগত দেড় দশকের বেশি সময় ধরে ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত, বিক্রম মিস্ত্রি তার ছিটে ফোটাও পাননি। ভারত এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক গত কয়েক দিনে নানা কারণে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। অবশ্যই তার প্রতিফলনও কিন্তু দেখা গেছে সেই বৈঠকে। এবং গুরুত্বপূর্ণ এই বৈঠকটি করার পর বাংলাদেশ এবং ভারত দ্বিপাক্ষিকভাবে যৌথ কোনো বিবৃতি দেয়নি। নিজ নিজ দেশে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে, তবে যৌথভাবে কোনো বিবৃতি দেয়নি। এর মানে হলো বৈঠকটি সম্পূর্ণভাবে ব্যর্থ। এই বৈঠকে দুই দেশের যে আশা আকাঙ্ক্ষা, দুই দেশের যে শর্ত, সেটা কেউ পূরণ করতে পারেনি। কূটনীতিক সূত্র থেকে জানা গেছে ভারত সরকার বাংলাদেশকে 3টি শর্ত দিয়ে গেছে। এই 3টি শর্তে ভারত কোনো ধরনের আপোষ করবে না। যে 3টি শর্তের মধ্যে একটি শর্ত শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রেক্ষাপটে বড় ধরনের কিন্তু প্রভাব ফেলতে চলেছে, যার সরাসরি ভিকটিম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সেক্টর। দেখুন, ভারত প্রথম শর্তে একটা জিনিস পরিষ্কার করেছে, এঙ্গেজমেন্ট হবে এই সরকারের সঙ্গে একেবারে সীমিত। তারা পরিষ্কারভাবে স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কখনোই ফুল এঙ্গেজমেন্টে তারা যাবে না। তাদের পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হবে, তবে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যায়ে কখনোই কোনো বৈঠক হবে না। নতুন কোনো চুক্তি বা পুরনো চুক্তি নবায়ন কোনোটাই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে করবে না ভারত সরকার। ভারত সরকার বলে দিয়েছে যে বর্তমান সরকার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কোনো সরকার নয়। তাদের যে গণতান্ত্রিক উপায় সরকার রয়েছে, এই জন্যই এই সরকারের সঙ্গে কোনো ধরনের চুক্তি করবে না বা চুক্তি নবায়নও করবে না। যদি বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে তারা করবে, এখন করবে না। দেখুন, গঙ্গা পানি বন্টন চুক্তি 1996 সালে তৎকালীন সরকার ভারতের সঙ্গে করেছিল। সেই চুক্তি অনুযায়ী আমরা কিন্তু এখন যে পদ্মা নদীর পানি সেটা পাই। এখন এই চুক্তিটির 30 বছরের মেয়াদ শেষ হতে চলেছে আগামী বছর। ভারত সরকার নিশ্চিত করেছে যে এই চুক্তির সম্পর্কে বিশেষজ্ঞ পর্যায়ে বর্তমান সরকারের সঙ্গে বৈঠক হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, তবে নতুন কোনো ধরনের চুক্তি নবায়ন এদের সঙ্গে হবে না। এদের সঙ্গে নতুন কোনো চুক্তি নবায়ন করবে না ভারত। এখন ভারত নতুন করে চুক্তি নবায়ন করবে কিনা সেই বিষয়ে বাংলাদেশের তেমন কোনো তফাৎ কিন্তু পড়ে না, কারণ আমরা ভারতের সঙ্গে একটি ক্রিটিক্যাল সময় পার করছি। তবে ভারতের এই স্ট্র্যাটেজি সরাসরি বৈশ্বিকভাবে আমাদের যে দাতা সংস্থা রয়েছে তাদের উপরও কিন্তু প্রভাব ফেলেছে, কারণ বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলরা এমনই ইঙ্গিত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের যে বিভিন্ন ধরনের চুক্তির বোঝা রয়েছে সেটা তারা নেবেন না। আর এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন নাহিদ আহমেদ, তার বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি কিন্তু অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টা করছে। এই ধরনের বক্তব্য সরাসরি বাংলাদেশের ভেতর বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ক্রেডিবিলিটি রয়েছে সেখানে শক্তিশালীভাবে প্রভাব ফেলেছে। এই জিনিসটা কিন্তু স্বীকার করতেই হবে। দেখুন, অত্যন্ত গুরুতর এই অভিযোগ সম্পর্কে বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি দলের যিনি মহাসচিব রয়েছেন তিনি পরিষ্কারভাবে কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। যদি প্রতিপক্ষ বানান তাহলে বিষয়টা কিন্তু কঠিন হয়ে যাবে এবং সুবিধা পাবে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন তারা। তিনি তার বক্তব্যে কিন্তু এমনটাই বলেছেন। এখন পর্দার আড়ালে কি ধরনের কাজ হচ্ছে এবং কেন এই কথা দুই পক্ষ বলছে সেটাই কিন্তু ভাবার বিষয়। এখন এই সার্বিক পরিস্থিতি বাংলাদেশের যে অর্থনৈতিক প্রক্রিয়া রয়েছে সেখানে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এলএনজি আমদানি করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করেছিলাম। সেই দরপত্রে একটি প্রতিষ্ঠানও আগ্রহ দেখায়নি, একটি প্রতিষ্ঠানও দরপত্র জমা দেয়নি, যেটা একটা নজিরবিহীন ঘটনা। নিয়ম অনুযায়ী কোনো দরপত্রে যদি 3টি প্রতিষ্ঠান অংশগ্রহণ না করে সেই দরপত্র বাতিল। পরপর 3বার দরপত্র দেওয়া হয়েছে। প্রথম 2 দফায় একটি প্রতিষ্ঠানই দরপত্র দিয়েছিল, যার জন্য ওই 2টি দরপত্র বাতিল হয়ে গেছে। তৃতীয় দফায় যখন দরপত্র আহ্বান করা হয়েছে আর একটি প্রতিষ্ঠানও দরপত্র আহ্বান করেনি এবং সেখানে যোগই দেয়নি। দেখুন, এটি একটি নজিরবিহীন ঘটনা। আমাদের বঙ্গোপসাগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য আমরা যে দরপত্র দিয়েছিলাম সেখানে একটি প্রতিষ্ঠানও যোগ দেয়নি, পূর্বে দিয়েছিল 7টি। ধরলাম যে সেটা বড় বিনিয়োগের বিষয়, সেই জন্য কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। তবে এলএনজি ক্রয়ের বিষয়টা তো একেবারে ভিন্ন। এটা নগদ অর্থে বাংলাদেশ ক্রয় করবে, এখানে বাংলাদেশে বিনিয়োগের কিছু নেই। এই ধরনের ক্রয় প্রক্রিয়ায় আপনি 10 টাকার জিনিস দরকার পড়লে 20 টাকা চাইবেন দরপত্রে, তবে দরপত্রে অংশগ্রহণই করবেন না। এটা একটা নজিরবিহীন ঘটনা। কেন আমাদের এখন কেউ বিশ্বাস করে না যে চুক্তি করার পর, ডেলিভারি দেওয়ার পর আমরা অর্থ দিতে পারবো কিনা?
কেন কোনো দরপত্রে আহ্বানকারী এই জায়গায় অংশগ্রহণ করলো না? এটা বাংলাদেশের সুনামের ক্ষেত্রে একটি বড় ব্যর্থতা। এই বিষয়টিকে কেন্দ্র করে আশা করছি আমাদের যিনি জ্বালানি উপদেষ্টা রয়েছেন বক্তব্য দিয়ে জাতির কাছে ব্যাখ্যা দিবেন যে কেন পরপর এই ঘটনা ঘটলো এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে কত বড় ঝুঁকিতে ফেলছে। কারণ আমাদের কিন্তু ওমান এবং কাতারের সঙ্গেও এই চুক্তি নবায়ন করতে হবে, যেটা খুব একটা বেশি সময় নেই। তখন কি তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী হবে? কারণ পরবর্তী সরকার এটা মেনে নেবে কিনা সেই বিষয় কিন্তু এখনো পরিষ্কার নেই। বাংলাদেশের ভেতর যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপর গুরুতরভাবে অত্যাচার হয়েছে, এই ধরনের সুনির্দিষ্ট কোনো ঘটনার প্রমাণ কিন্তু এখনো নেই। এই ধরনের ঘটনা বড় পরিসরে ঘটেইনি। এরপরও কিন্তু ভারত সরকার তার দ্বিতীয় শর্তে বলেছে যে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং চিন্ময় দাসের যে সুবিচার সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই এটা আমাদের কর্তব্য নাগরিক হিসাবে। বিষয়টা হলো যে ভারতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অন্যতম বর্তমান সময়ের যে বড় স্টেক হোল্ডার, যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্ক বৃদ্ধির কথা চলছে, এই যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে আছে কিনা বা তাদের আমরা বোঝাতে পেরেছে কিনা যে প্রকৃত পরিস্থিতি কি, তেমনটা কিন্তু মনে হচ্ছে না। বাংলাদেশের ভেতর কথিত সংখ্যালঘুর নির্যাতনের ইস্যুটিকে কেন্দ্র করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছিল এবং ইস্যুটিকে কেন্দ্র করে ভারতীয় একজন সাংবাদিক হোয়াইট হাউসের যিনি মুখপাত্র রয়েছেন মিস্টার জন কিব্রি তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে হিন্দু এবং হিন্দু হামলার ক্ষেত্রে প্রতিবাদে আন্দোলন করছে, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন অবগত আছেন কিনা। বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার জন কিব্রি তার বক্তব্যে বলেন, আমরা বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংখ্যালঘুর ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে ভারতের সঙ্গে যে উত্তেজনা চলছে, এই উত্তেজনায় সরাসরি যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এতে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য কেন করবেন? দেখুন, যুক্তরাষ্ট্র চাইলেই এই বিষয়ের সমাধান খুব সহজেই হয়ে যেত। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যে কোনো ঘটনায় মার্কিন কংগ্রেস থেকে প্রতিনিধি দল বারবার বাংলাদেশে আসে এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তারা স্টেটমেন্ট দেয় যে কি সমস্যা হয়েছে, কি সমস্যা হয়নি। এই যে সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে এত কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র কেন কোনো প্রতিনিধি দল বাংলাদেশে প্রেরণ করলো না? যদি তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসতো, তারা বাস্তবিক অবস্থা দেখতো, যাচাই বাছাই করতো এবং স্টেটমেন্ট দিত, এখানেই কিন্তু কাহিনী শেষ হয়ে যেত। যুক্তরাষ্ট্র বলে মুখে ফেনা তুললেও যুক্তরাষ্ট্রকে কাজের সময় আমরা ব্যবহার করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, স্বীকার করতেই হবে। বাংলাদেশের মানুষ আর এই ইঁদুর বিড়ালের খেলা চায় না। বাংলাদেশের মানুষ চায় অর্থনৈতিক সমৃদ্ধি এবং বর্তমান মূল্যস্ফীতি থেকে মুক্তি। আর এর জন্য কিন্তু বর্তমান রাজনৈতিক বড় স্টেক হোল্ডারদের তাদের অবস্থান পরিষ্কার করতে হবে জোরালোভাবে। সংস্কারের পক্ষে আছে, অন্তর্বর্তী সরকারের পক্ষে আছি, আবার ৩-৪ মাসের মধ্যেই তারা নির্বাচন চান। আবার এই অন্তর্বর্তী সরকার যে সকল চুক্তি করবেন তার দায় দায়িত্ব তারা নিতে চান না। তাহলে দীর্ঘ সময় এইভাবে কিন্তু দেশ চলতে পারে না। সুতরাং পরিষ্কারভাবে একটা জায়গায় এসে পরিষ্কারভাবে মানুষকে বার্তা দিতে হবে যে এই দিনে এই ঘটনা ঘটবে এবং এর পক্ষে আমরা আছি। আমরা চাই যে অন্তর্বর্তী সরকার এবং যারা প্রধান বড় স্টেক হোল্ডার রয়েছেন নিজেদের অবস্থান পরিষ্কার করুন জোরালোভাবে যে এই দিনে এই জিনিস ঘটতে হবে, আমরা নয়তো এর বাইরে যাব না। পরিষ্কার ঘোষণা আমরা চাই। দেখুন, আমরা কোনো বড় ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ হতে চাই না। আমরা চাই যে নেতৃত্বের মধ্যে সকল কিছু পরিষ্কার থাকুক এবং বাংলাদেশের মানুষ বুঝতে পারুক যে আসলে কি ঘটছে এবং কি ঘটা উচিত। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।